Hey movie lovers, this is Borna. Welcome back to my channel. আজকে আমরা কথা বলবো 2025 সালের সবচেয়ে আলোচিত টলিউড অ্যাকশন ক্রাইম ফিল্ম দে কল হিম ওজি নিয়ে। দীর্ঘ 10 বছর পর আন্ডারওয়ার্ল্ডে ফেরা এক রহস্যময় চরিত্র যার নাম শুনলেই কেঁপে ওঠে প্রতিদ্বন্দ্বীরা। সবাই তাকে ডাকে ওজি। এই সিনেমায় দেখা যাবে প্রতিশোধ, রক্তক্ষয়ী লড়াই আর গ্যাংস্টার রাজনীতির এক অন্ধকার জগৎ। পাওয়ার স্টার পবন কল্যাণ আর বলিউডের জনপ্রিয় ভিলেন ইমরান হাশমি মুখোমুখি, যা পর্দায় তৈরি করেছে বিস্ফোরক এক দ্বন্দ্ব। মুভিটি ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই আয় করে ফেলেছে 150 কোটিরও বেশি রুপি। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নেই দে কল হিম ওজি মুভির ভেতরের গল্প। 1940 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি খারাপ জাপানকে দেখানো হয়। আমেরিকার পারমাণবিক বোমা ফেলার কারণে জাপানের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আর গ্যাংস্টার ইয়াকুজা পুরো জাপানকে অস্থির করে তুলেছিল। আর ইয়াকুজার একমাত্র শত্রু ছিল সামুরাই। সামুরাই সুযোগ পেলেই তার দলবল নিয়ে ইয়াকুজা গ্যাংয়ের উপর আক্রমণ করে বসে। এবারও ঠিক এমনটিই হয়েছে। এবার ইয়াকুজার সাথে পেরে ওঠে না সামুরাই, এবং ইয়াকুজার হাতেই সামুরাইয়ের মৃত্যু ঘটে। সামুরাইয়ের কিছু সংখ্যক সঙ্গী সাথী বেঁচে যায়। তারা মাউন্ট ফৌজিতে ঘাঁটি গাড়ে এবং সেখানে ব্ল্যাক ড্রোন সোসাইটি গড়ে তোলে। তারা ইয়াকুজার ধ্বংস চায়, ইয়াকুজাকে শেষ করে দিতে চায়, কিন্তু কোনোভাবেও পেরে ওঠে না। 1970 ইয়াকুজার খুব কাছের লোক সামুরাইয়ের লাস্ট সৈন্যকে মারতে ঘাঁটিতে আসে। লোকটি সামুরাইয়ের শেষ সৈন্যকে মারতে থাকলে বাইরে থেকে একজন লোক আসে, জানায় বাইরে থাকা আমাদের সব সৈন্যদের একজন মেরে ফেলেছে। এটা শুনে বয়স্ক শেষ সামুরাইয়ের সৈন্য বলে, এজন্যই সবকিছু শেষ হচ্ছে না। একথা শুনে ইয়াকুজার কাছের লোক সামুরাইয়ের সৈন্যকে মেরে ফেলে। তখন দেয়ালে থাকা ওই বয়স্ক সামুরাই সৈন্যের সাথে একটি ছেলের ছবি দেখানো হয়, আর এই ছেলেটাই বাইরে সবাইকে মেরে ফেলেছিল। তখনকার সেই সময়টাতেই ইয়াকুজা অনেক মানুষকে মেরে ফেলেছিল এবং সে দেশ ছেড়ে চলে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছিল। আর সেই ছেলেটিকেও দেখা যায় দেশ ছাড়ার জন্য প্রস্তুত। এই পর্যায়ে দেখানো হয় সাত্তা এবং মিরাজ, দুই বন্ধু। তারা জাপানের সেই পোর্টে অনেক স্বর্ণের বার নিয়ে হাজির হয়। এই দুই বন্ধুর অনেক দিনের পরিশ্রমে এই স্বর্ণের বারগুলো পেয়েছে। এই বারগুলো গলিয়ে ছোট করে তারা বম্বেতে নিয়ে যাবে। সাত্তার স্বপ্ন এই স্বর্ণগুলো দিয়ে সে বম্বেতে একটি পোর্ট বানাবে। আর সেই জাহাজে ইয়াকুজার হাত থেকে বাঁচার জন্য জাপানের অনেক লোকই উঠেছিল। এর মধ্যে কয়েকজন ডাকাতও ছিল। আর সেই ডাকাতগুলো সাত্তা এবং মিরাজকারের স্বর্ণগুলো ডাকাতি করতে আসে। সাত্তা ডাকাতদের দিকে বন্দুক তাক করে স্বর্ণগুলোকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ডাকাতগুলো কোনো কিছু মানে না, সামনে এগিয়ে যেতে থাকে। সেই সময় সামুরাই সৈনিকের সাথে থাকা সেই ছেলেটা সবার সাথে ফাইট করে, সবাইকে মেরে সাত্তার স্বর্ণগুলো উদ্ধার করে দেয়। এর মধ্যেই জাহাজ বম্বে চলে আসে। ছেলেটিকে সাত্তা ওয়েলকাম জানায়। তারপর তাকে স্বর্ণগুলো বাঁচানোর গিফট হিসেবে কিছু স্বর্ণ দিতে চায়, তবে ছেলেটি সেগুলো নেয় না। উল্টো বলে, আপনি স্বর্ণ বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে চেয়েছিলেন, তাই এখন থেকে আপনার যে কোনো সমস্যায় আমি আপনার সাথে থাকবো। তো সিন শিফট হয় 1993 বম্বে দেখানো হয়। একটা জাহাজে করে জিমি নামের একজনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস স্মাগলিং হচ্ছিল। তো ওই জাহাজে থাকা জিমির লোকগুলো দেখে কোস্টগার্ড তাদের দিকেই আসছে, আর এই কথা জিমি জানতে পারলে সে বোম্বাই পোর্টে স্মাগলিং এর কন্টেইনার গুলো নিয়ে আসতে বলে। তার কাছে ওই কন্টেইনার ভর্তি মাল ডেলিভারি করা জরুরি। এর মধ্যে জিমিও বোম্বাই পোর্টে এসে কন্টেইনারটা সরাতে থাকলে পোর্টে থাকা সত্তার ছেলে পার্থ বাধা দেয়, কারণ পোর্ট হচ্ছে তার বাবা সত্তার, যাকে সবাই সত্তা দাদা বলে ডাকে। একসময় পার্থ ও জিমি পিস্তল নিয়ে মুখোমুখি হয়। তারপর জিমির থেকে পিস্তল নিয়ে পার্থ কন্টেইনার খুললে দেখে সেটার ভিতর শুধু RDA। সেই সময় জিমি আবার শুরু করে দেয় গোলাগুলি। এতে সত্তার অনেক লোক মারা যায়, সাথে সাথে সেখানে পার্থ মারা যায়। এর মধ্যে অনেক লোক পোর্টের দিকে আসলে জিমি কন্টেইনারটা না নিয়েই দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সত্তার ছেলে পার্থ মার্ডার হলে চারিদিকে ফোন কলে এই খবর ছড়িয়ে
ছড়িয়ে পড়ে। খবর পায় রুলার পার্টির নেতা মিরাজ কর। এই মিরাজ করই ছিল সাত্তার বন্ধু, আর মিরাজ করের ছেলে জিমি মেরেছে পার্থকে। জিমি যে পার্থকে মেরে ভুল করেছে, জিমির বাবা সেটা জিমিকে স্মরণ করিয়ে দেয়। এরপর দিন পার্থর শেষকৃত্য অনুষ্ঠানে অনেক নেতা, গ্যাংস্টার সবাই উপস্থিত হয়। অর্জুন নামে একজনও এই অনুষ্ঠানে উপস্থিত। 15 বছর আগে অর্জুনের বাবাকেও গুন্ডারা মেরেছে। পার্থর শেষকৃত্য অনুষ্ঠানে মিরাজ কর তার ছেলে জিমিকে নিয়ে হাজির হয়। তারপর মিরাজ কর সাত্তাকে বলে, পার্থকে যে মেরেছে তাকে শাস্তি দেব, যদি নিজের কেউ মেরে থাকে তাকেও শাস্তি দেব। জিমি হেসে ওঠে। জিমির হাসা দেখে সাত্তার ওয়াইফ রেগে যায়। সাত্তা তার ওয়াইফের হাতে লাঠি তুলে দেয়। সেই লাঠি দিয়ে সাত্তার ওয়াইফ জিমিকে অনেক মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে লাঠি ভেঙে ফেলে। তখন সাত্তা মিরাজকে জানায়, এটা শুধু সন্দেহ থেকে মারা হয়েছে, যদি সন্দেহ ঠিক হয় তাহলে তুমি বুঝতে পারছো কি ঘটবে। আর এতটা মার খেয়ে জিমি প্রচন্ড রাগে বাইরে বেরিয়ে যায়। তার পিছু পিছু তার বাবা মিরাজ করও বেরিয়ে যায়। এদিকে অর্জুনকে জিজ্ঞেস করে এদের মধ্যে কি সমস্যা। অর্জুন জানায় পোর্ট নিয়ে। অন্যদিকে বাইরে এসে মিরাজ কর তার ছেলেকে বলে, আমার অতীত কি তুই জানিস? এই পোর্ট দখলের জন্য আমি সাত্তাকে কিডন্যাপ করেছিলাম। অন্যদিকে অর্জুন বলে, আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল। তারপর দুজনকে মিরাজ কর তার বাড়িতে আটকে রাখলে হাজির হয় 1917 সেই ছেলেটা। তার নাম ওজাজ গম্ভীরা, যাকে সবাই ওজি হিসেবে চেনে। ওজি এসে সবাইকে তার তলোয়ার দিয়ে শেষ করে দেয়। সাত্তা তখন পোর্টের দলিলে সিগনেচার দিয়ে মিরাজ করকে বলে, বাপের যদি ক্ষমতা থাকে তাহলে পোর্ট নিয়ে দেখা। ওজি এরপর সবাইকে মেরে ছোট অর্জুনকে নিয়ে মিরাজ করের দিকে যায়। মিরাজ কর তখন পায়ে ধরে মাপ চায়। ওজি তখন মিরাজ করকে ছেড়ে দিয়ে বলে, এবার মাপ করে দিচ্ছি, কিন্তু এরকম ভুল দ্বিতীয়বার হলেই মাথা আর মাথার জায়গায় থাকবে না। এ কথা বলে ওজি তার রক্তমাখা শার্ট শরীর থেকে খুলে ফেলে। আর এই ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে মিরাজ কর তার ছেলেকে পোর্টের পতাকা দেখিয়ে বলে, সেই রক্তমাখা শার্টটাই পোর্টের পতাকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। মিরাজ কর তার ছেলেকে আরো বলে, সেদিন তো আমি বেঁচে ফিরেছি, এবার কিন্তু তুই ফিরবি না। ওদিকে অর্জুনকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, আজ অনেকে আসলো কিন্তু ওজি আসলো না কেন? অর্জুন জানায় 15 বছর ধরে সে মুম্বাইয়ে নেই, কারণ সাত্তার বড় ছেলেকে ওজি মেরেছে। এটা বলার পর অর্জুন বলে, পার্থর মৃত্যুতে এবার সে নিশ্চয়ই আসবে, এবার তার রক্তে হাত লাল করব। সিন চেঞ্জ হয়, দেখানো হয় চিফ মিনিস্টারকে। সে পুলিশদের সাথে একটি ব্রিফিং এ বলে, মূলত জিমি পার্থকে মেরেছে, এটা নিশ্চিত। এটা আবার মিটিং এ থাকা এক পুলিশ জিমিকে জানিয়ে দেয়। চিফ মিনিস্টার মিটিং এ আরো বলে, ওজি এখন বম্বে নেই, আবার পার্থও মারা গেল, তাই সাত্তা দাদা এখন অনেকটাই দুর্বল। তবে কন্টেইনারে যে আরডিএ নিয়ে এসেছে সেটা আবার অনেক স্ট্রং। সেই সময় সাত্তা এবং তার ওয়াইফকে ছেলের মার্ডার লোকেশনে দেখা যায়। তারা ছেলের রক্ত ছুঁয়ে বলে সে আসবে। আবার কন্টেইনারে আরডিএ দেখে বলে এইটা ওদের হাতে দেওয়া যাবে না। ওদিকে জিমি তার কাছের পুলিশকে ফোন করে বলে কন্টেইনারটা আমার লাগবে। পুলিশও বলে ঠিক আছে। এরপরে ফোর্স নিয়ে পোর্টে আসে। তারপর বলে এখানে স্মাগলিং হয়। এটা বলে কন্টেইনার দেখতে থাকে। একটি ছোট্ট মেয়ে আবার পোর্টে পুলিশ আসার ব্যাপারটা দৌড়ে গিয়ে সাত্তার ওয়াইফকে জানায়। এদিকে পুলিশ দেখে কন্টেইনার খালি। সে প্রচন্ড রেগে এক মেয়েকে বলে কন্টেইনারের ভিতরে থাকা জিনিসগুলো কোথায়? মেয়েটি চুপ করে থাকে। এতে পুলিশ আরো রেগে গিয়ে মেয়েটির সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করলে সাত্তার ওয়াইফ বন্দুক নিয়ে এসে বলে এখান থেকে না গেলে খুন করে জেলে যাব। এরপর এমপির মাধ্যমে জেল থেকে বের হয়ে পুরো পরিবারকে মারবো। এটা শুনে পুলিশ চলে যায়। পুলিশ পোর্ট থেকে যাদের ধরে নিয়ে এসেছিল তাদের একজনকে টর্চার করতে থাকে জিমি, যাতে কন্টেইনারটা কোথায় আছে সে কথা সে বলে, কিন্তু কোনোভাবেও মুখ খোলে না। আর এই জন্য জিমি তাকে মেরে ফেলে। এরপর সে অন্যজনকে জিজ্ঞেস করতে থাকে। ভয় পেয়ে সে বলে দেয় সাত্তা দাদা আর নাসিক নিয়ে গিয়েছে। নাসিকের কথা বললে জিমি সেখানকার পরিচিত একজনকে ফোন করে। তাকে বলে সাত্তাকে মারতে হবে আর সে দ্রুত আসছে। এটা বলে সবাইকে মেরে নাসিকের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে জিমির দলে থাকা স্পাই সাত্তা দাদার কাছের লোক শুভালেখাকে জানায় জিমি জেনে গিয়েছে সাত্তা দাদা কোথায় কন্টেইনার নিয়ে গেছে। সে এখন সেখানে গিয়ে সবাইকে মারবে আর কন্টেইনার উদ্ধার করবে। একথা শুনে সাত্তার ওয়াইফ গীতা শুভলেখাকে জানায় যেভাবেই হোক সাত্তাকে বাঁচাতে হবে। শুভলেখা জানায় এক ওজি ছাড়া কেউ বাঁচাতে
বাঁচাতে পারবে না। ওজাজ গম্ভীরা অর্থাৎ ওজির কথা আসায় গীতা জিজ্ঞেস করে, আপনি কি গম্ভীরার খোঁজ পেয়েছেন? শুভলেখা জানায় 7 বছর আগে মাদুরাইয়ের একটা হোটেলে দেখা গিয়েছিল। সেখানে গম্ভীরা মানব পাচারকারী এক গোষ্ঠীকে কচু কাটা করেছিল, রক্তের বন্যা বয়ে দিয়েছিল। সেদিন গম্ভীরা বাঁচিয়েছিল 40 জনের প্রাণ। সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। গম্ভীরা সবাইকে মারার পর হোটেলেই ছিল। তারপর মাদুরাইয়ের পুলিশ তাকে থানায় নিয়ে যায়, কিন্তু থানার সিআই গম্ভীরাকে দেখে একদম ভয় পেয়ে যায়। তারপর সবার সামনে গম্ভীরার কর্মকাণ্ড তুলে ধরে সে। তখন সিআই এর পোস্টিং ছিল বম্বে। একবার এক বাচ্চাকে কিডন্যাপ করে কয়েকজন গুন্ডা, আর সেই বাচ্চাটিকে বাঁচাতে গম্ভীরা সবাইকে শেষ করে দেয়, যেটা সেই সিআই নিজ চোখে দেখেছিল। এরপর থানাতে গম্ভীরা সম্পর্কে আরো অনেক ব্যাপার শেয়ার করে সে এবং বলে, ওকে ছেড়ে দাও, এখানে থাকলে আরো বিপদ আসবে। এরপর গম্ভীরাকে ছেড়ে দেয় মাদুরাইয়ের পুলিশ। এসব বলার পর শুভলেখা গীতাকে আরো জানায়, এরপর আমি বেশ কয়েকবার মাদুরাই থানাতে গিয়েছি, কিন্তু গম্ভীরার কোনো খোঁজ পাইনি। শুধু তারা কানমানির কথা বলেছে। কানমানির কথা আসলে গীতা সেটা চিনতে পারে। কানমানি গম্ভীরার ব্যাপারে প্রায় সব সময় সাত্তাকে চিঠি লিখত। সেই চিঠিগুলো বের করে গীতা পড়তে থাকলে সিন চলে যায় পিছনে। কানমানি একজন ডাক্তার। একদিন গম্ভীরার সাথে তার পরিচয় হয়। তারপর গম্ভীরাকে বিয়ে করে। গম্ভীরা ও মাদুরায় একটা বাচ্চাদের আইকিরো জোজোর স্কুল খুলে সেখানে প্রশিক্ষণ দেয়। একদিন গম্ভীরার স্কুলে এক আইকিরো মাস্টার আসে। সেই মাস্টার গম্ভীরার সাথে ফাইট করতে চায়। গম্ভীরা না করে না। শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই। এর মধ্যেই কানমানির কাছে সেই ফাইটের খবর গেলে কানমানির ছুটি স্কুলে এসে তাদেরকে থামতে বলে, কিন্তু দুজনের কেউই থামে না। একসময় মাস্টারের মুখ দিয়ে রক্ত বের হয়। তারপর যে তারা থামে, সেদিন কানমানি গম্ভীরার তলোয়ার শাড়ি দিয়ে পেঁচিয়ে বলে, এটাতে তুমি আর কখনো হাত দেবে না, আর আমরা আজকে এখান থেকে চলে যাব। গম্ভীরা যেতে চায় না, কিন্তু কানমানি বলে, আমাদের 3 জনের জন্য হলেও যেতে হবে। অর্থাৎ কানমানি প্রেগনেন্ট ছিল। এ কথা শুনে খুশি হয়ে যায় গম্ভীরা। নতুন জায়গায় চলে আসে। সেখানে এসে গম্ভীরা সাত্তা দাদার সাথে তার ছবিগুলো দেখতে থাকলে সেটা দেখে ফেলে কানমানি। ছবিগুলো দেখার পর ছবির পিছনে দেওয়া ঠিকানা অনুযায়ী চিঠি পাঠাতে থাকে। এর মধ্যে গম্ভীরা এবং কানমানি দম্পতির কুল জুড়ে আসে একটি মেয়ে। মেয়েকে দুজন মিলে বড় করতে থাকে। একদিন কানমানির হাত পড়ে গম্ভীরার হাতে থাকা ট্যাটুর উপর। সে জিজ্ঞেস করে, বিয়ের আগে তুমি কি ছিলে, বললে না তো? গম্ভীরা তখন একটু ইতস্তত করে। এমনটা দেখে কানমানি বলে, তোমার অতীত সম্পর্কে আমার তেমন জানার ইচ্ছে নেই, তারপরও। গম্ভীরা আবার বলে, আমার জীবনে কেউ নেই, তুমি সাত্তা দাদাকে চিঠি লেখা বন্ধ করো। কানমানি বলে, আমি তো শুধু দাদার সাথে তোমার দেখা করিয়ে দিতে চেয়েছিলাম। এরপর কানমানি শেষ চিঠিটা লেখে। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন প্রেজেন্টে আসে। শুভলেখা পুলিশ কমিশনারের কাছে আসে পোর্টের লোকদের ছেড়ে দেওয়ার জন্য। পুলিশ কমিশনার তখন বলে, ওদের কথা বাদ দেন, কন্টেইনারটা কার ছিল জানেন? কন্টেইনারটা ছিল অমির। সে বম্বে আসছে। দেখানো হয় ইস্তাম্বুল শহর। সেখানে অমির কাছে আসে ইন্টারন্যাশনাল স্মাগলার ডেভিডের প্রতিনিধি। ডেভিডের প্রতিনিধি অমিকে বলে, এখনো কিন্তু আরডি এর ডেলিভারি হয়নি। যদি একবার ডেভিড ভাই খেপে যায় তাহলে কি হবে তুমি বুঝতে পারছো। তখন অমি একটা ব্লাস্টের মাধ্যমে তার শক্তিমত্তা দেখায়। অমি এরপর প্রতিনিধিকে ভয় লাগিয়ে দেয়। সে বলে, আমি নিজে বম্বে গিয়ে ডেভিডের মাল ডেলিভারি করব। এটা বলে অমি বাইরে আসলে ব্লাস্টের ভয়াবহতা দেখা যায়। এরপর দেখানো হয় অমির কর্মকাণ্ড, তার পাওয়ার। সে অনেক বড় মাফিয়াদের মেরে ফেলেছে আর নিজেই এখন শীর্ষ আর্মস মাফিয়া। এই অমির কথা শুভলেখা ফোন করে গীতাকে জানায়। সে বলে, অমি বম্বে আসতে চলেছে। এই পর্যায়ে সিন শিফট হয়। নিয়ে যাওয়া হয় সাত্তা দাদাকে দেখানো হয়। সাত্তা দাদাকে একটা হসপিটালে নিয়ে গেলে জিমির লোক দাদাকে চিনে ফেলে আর ফোন করে জিমিকে জানিয়ে দেয়। অন্যদিকে সেই হসপিটালে কানমানি এবং তার মেয়েকে দেখা যায়। সাত্তা হসপিটালে এসেছে কানমানির সাথে দেখা করতে। কানমানিও চিনে ফেলে সত্তা দাদাকে। সাত্তা আবার কানমানিকে জানায় গম্ভীরা কোথায়, তার এখন বের হওয়ার সময় হয়েছে। অন্যদিকে অমি এসেছে বোম্বে। এই অমি হচ্ছে মিরাজকারের বড় ছেলে, মানে জিমির বড় ভাই। সে দেশে এসে পোর্টে ফিরে যেতে থাকে। ছেলের হঠাৎ করে দেশে আসা মিরাজকারের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। ওদিকে হসপিটালে কানমানি গম্ভীরাকে ফোন করে, বলে, তোমার বাবা দেখা করতে এসেছে, দ্রুত হসপিটালে চলে এসো, তার এখন তোমাকে দরকার।
এর মধ্যে জিমি স্থানীয় গুন্ডাকে নিয়ে অস্ত্র নিয়ে চলে আসে হসপিটালে। এসে খুঁজতে থাকে সাত্তাকে। সাত্তা তখন কানমানি এবং তার বাচ্চাকে বাঁচাতে চেষ্টা করে। একটা জায়গায় বাচ্চাকে রেখে অস্ত্র তুলে নিয়ে চালাতে থাকে। এইসবের মধ্য দিয়ে জিমির চোখ ফাঁকি দিয়ে জিমির সাথে থাকা সাত্তার স্পাইকে নিয়ে গাড়িতে করে হসপিটাল থেকে বের হয়। সেই সময় কানমানি আবার অ্যাটাক করে বসে জিমিকে। জিমি রেগে গিয়ে কানমানিকে গুলি করে, তারপর হসপিটাল জ্বালিয়ে দেয়। এটা আবার গীতাকে জানায় একজন। ওদিকে পোর্টেও ততক্ষণে দলবল নিয়ে হাজির হয় অমি। গীতা তখন বন্দুক উঠায়। অমি তখন শুভলেখাকে সামনে হাজির করে। এটা দেখে গীতা বন্দুক নামিয়ে নেয়। তারপর অমি পোর্টে সবাইকে হস্টেজ করে ফেলে এবং প্রত্যেককে জিজ্ঞেস করে কন্টেইনার কোথায় আছে বল, তা না হলে সবাইকে মরতে হবে। আমি জানি কন্টেইনারটা এখানে আছে। একটা মেয়েকে অমি বলে যাও ডেকে নিয়ে এসো যে তোমাদের বাঁচাতে পারবে। মেয়েটা অবুঝের মতো দৌড়াতে থাকলে অমি পেছন থেকে মেয়েটাকে গুলি করে। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে। তখন অমি বলে ওইদিকে আমার ভাইও সাত্তার পিছু নিয়েছে, বলো কন্টেইনার কোথায় আছে, তা না হলে কিন্তু সবাইকে মরতে হবে। ওইদিকে জিমি সাত্তার গাড়ির চাকাতে গুলি করে ব্লাস্ট করে, এতে গাড়িটা অকেজো হয়ে যায়। তখন সাত্তা স্পাইকে নিয়ে ভুট্টার খেতে লুকিয়ে পড়ে। জুমি তখন পুরা ভুট্টার খেতে আগুন লাগিয়ে দেয়। ওদিকে অমিও সাত্তার অফিস রুমে আগুন লাগায়। এরপর পোর্টের মানুষদের গায়ের উপরও আগুন লাগাতে থাকে। মিরাজকার এসে বাধা দেয়। ওদিকে সাত্তাকে ধরে ফেলে জিমি। এদিকে মিরাজকার গীতাকে বলে কন্টেইনার কোথায় আছে বলো, তা না হলে সবাইকে মারবো। গীতা এবার বলে জানাবো কন্টেইনার কোথায় আছে। তার আগে একটা গল্প শোনাই। এক দেশে এক রাজা ছিল। একদিন রাজা বিপদে পড়লে এক যোদ্ধা এসে সাহায্য করে। তারপর থেকে কোনো স্বার্থ ছাড়াই যোদ্ধা রাজার যে কোনো বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। এই গল্প বলতে বলতেই গাম্ভীরা হাসপাতালে চলে আসে। এসে দেখে চারিদিকে আগুন, কানমানি মাটিতে পড়ে আছে। সে তখনও মারা যায়নি। গাম্ভীরা কানমানিকে কোলে তুলে নেয়। সে বলে আমাদের সফর এই পর্যন্তই ছিল, তোমার বাবার তোমাকে খুব দরকার, সে খুব বিপদে আছেন। এ কথা বলেই কানমানি মারা যায়। ওদিকে গল্পে গীতা আরো বলে যোদ্ধাটা প্রেমে পড়ে রাজার রাজ্য থেকে চলে যায়, আর তোমরা কিনা যোদ্ধার প্রেমকে মেরে ফেলেছো। এবার সে শুধু যোদ্ধা, প্রেমিক নয়। এবার তোমাদের কে বাঁচাবে? এটা শুনে মিরাজকার জিজ্ঞেস করে কার কথা বলছো, ও নয়তো আবার। এদিকে জিমের গুন্ডারা সাত্তাকে ধরে নিয়ে যেতে থাকলে সেখানে উপস্থিত হয় গাম্ভীরা। এরপর শুরু হয় গাম্ভীরার আসল রূপ দেখানো। এক এক করে সবাইকে মারতে থাকে সে। নৃশংস ভাবে এক একজনকে সে মেরে ফেলে। গলা থেকে মাথা আলাদা করে ফেলে, কারো হাত দুই খণ্ড করে ফেলে। একজন অজিকে চিনতে পেরে ভয়ে পেছনে যেতে থাকে। অজি তাকেও মেরে ফেলে। সে আবার মরে যাওয়ার আগে জিমিকে জানিয়ে যায় অজি চলে এসেছে। এলাকার গুন্ডারা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা অজির তাণ্ডবের আগেও দেখেছে। তবে জিমি বলে আমি অজির জন্য শয়তানের কাছে পুজো করেছি, অবশেষে তাহলে অজির দেখা পেলাম। এই কথা বলে জিমি ফাইট শুরু করে দেয়, কিন্তু অজি জিমির দেহ মাথা থেকে আলাদা করে দেয়। ওদিকে পোর্টে একটা কল আসে। গীতা অমিকে বলে কলটা তোমার জন্য। অমি এবার ফোনটা রিসিভ করে। সাত্তা বলে অজি চলে এসেছে, জিমির মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে, এবার খেলা হবে। এটা শুনে নিস্তব্ধ হয়ে যায় অমি। পরের দিন কানমানির অন্তিম সংস্কারে গাম্ভীরা শুধু কানমানির শেষ কথাগুলো মনে করতে থাকে। কানমানি তাদের বাচ্চাকে লুকিয়ে রেখে রক্ষা করেছে সেটাও দেখানো হয়। গাম্ভীরা মেয়েকে সাথে নিয়ে কানমানির অন্তিম সংস্কার করে। ওদিকে লোকাল গুন্ডা জিমির আলাদা মাথা এবং ডেড বডি নিয়ে মিরাজকারের বাড়িতে আসে। তখন লোকজন জিমির লাশ ধরে নিয়ে যেতে থাকলে মাথাটা গিয়ে পড়ে অমির সামনে। অমি তার ভাইয়ের এরকম কাটা মাথা দেখে রাগে টকবক করে ফুটতে থাকে। এরপর সেই কাটা মাথা জোড়া লাগিয়ে শেষকৃত্য অনুষ্ঠান করে। সে অনুষ্ঠানে সাত্তার স্পাইকে নিয়ে হাজির হয়। অমি তখন তার রাগ দেখাতে থাকলে মিরাজকার এগুলো করতে মানা করে। স্পাইটা এবার সবার সামনে বলে এবার তুফান আসছে। তুফান অর্থাৎ অজি। অজির উপস্থিতিতে চারিদিকে অন্ধকার হয়ে যায়। এতে অর্জুনও বুঝতে পারে সে আসছে। অজির জন্য রেডি করা হয় গাড়ি। অজি গাড়ি নিয়ে সোজা চলে আসে থানাতে। থানার পুলিশগুলো ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সিআই ভয় পায় না, কারণ সে জিমের লোক। অজি থানায় এসে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে গীতা সহ সবাইকে কোথায় আটকে রেখেছো। অফিসার প্রথম দিকে কোনো পাত্তা দেয় না, তারপর বলে অজির কথা অনেক শুনেছি, অজির এখন বয়স হয়ে গিয়েছে। এরপর আঙ্গুল উঁচু করে করে কথা বলতে শুরু করে। অজির দিকে পিস্তল তাক করে, আর এই পিস্তলটা ধরেই সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। অজি শুরু করে তার তাণ্ডব। পুরো থানার পুলিশকে নির্দেশ দেয় অফিসারকে ধরার জন্য। সবাই সেটাই করে। অফিসারকে ধরার পর অজি সবাইকে বলে
বলে ওর আঙ্গুলটা কেটে ফেলার জন্য। এজন্য সবাই ছুরি খুঁজতে থাকে। ছুরি একসময় বন্দুক থেকেই খুলে নেয়। এরপর যেই আঙ্গুলটা কেটে নিতে যাবে তখনই ওজি নিষেধ করে, বলে এক আঙ্গুল কাটলে অন্য আঙ্গুল তুলবে, তার চেয়ে বরং পুরো হাতটাই কেটে ফেলো। এবার সব পুলিশ দা খুঁজতে থাকে। দা খুঁজতে দেরি হলে ওজি আবারও রেগে যায়। একসময় পুলিশ দা খুঁজে পায়। এবার দা দিয়ে যখন অফিসারের হাত কাটতে যাবে, অফিসার ভয়ে বলে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ সবাইকে রাখা হয়েছে। ওজি তখন অফিসারকে বলে ভয় পেলে মানুষ সবকিছু বলতে বাধ্য হয়। ওজি তারপর দলবল নিয়ে কনস্ট্রাকশন বিল্ডিং এ এসে অমির গ্যাংদের একটা একটা করে শেষ করে দেয়। শুধু একজনকে বাঁচিয়ে পাঠিয়ে দিতে থাকলে গীতা পেছন থেকে গুলি করতে বলে, যেভাবে অমি সেই মেয়েটাকে মেরেছিল। ওজিও ঠিক সেইভাবেই লোকটাকে মেরে ফেলে। সবাইকে মুক্ত করার পর ওজি আসে জিমের অন্তিম সংস্কারের অনুষ্ঠানে। ওজিকে দেখে অমির লোকজন পিস্তল তাক করলে পুলিশ পেছন থেকে লোকদের উপর পিস্তল ধরে। এতে লোকজন পুলিশকে বলে তোমরা না অমির প্রোটেকশনের জন্য এসেছো? পুলিশ জানায় হ্যাঁ, কিন্তু সেটা ওজির কথা মতো। ওজি এর পর অমির কাছে এসে বলে আমি জিমের শরীরে আগুন লাগিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মাথা না খুঁজে পাওয়ায় আগুন আর লাগানো হয়নি। ওজির এই কথায় অমি রেগে গেলে মিরাজকার এখানে রাগ করতে আবারও নিষেধ করে। ওজি তখন বলে আমি কি জিনিস সেটা জিমি বলতে পারছে না, কারণ সে তো মারা গিয়েছে, বাবাও বলার মতো পরিস্থিতিতে নেই, তাই আমিই চলে এসেছি। এই চিতা জ্বলা পর্যন্ত সময় দিচ্ছি, কন্টেইনারের কথা ভুলে যাও, তা না হলে তুমিও জানবে আমি কি জিনিস। এটা শুনে অমি বলে তুমি কি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? ওজি জানায় এটা ওয়ার্নিং নয়, ওজির ফয়সালা। এটা বলে যেতে থাকলে সেখানে অর্জুনকে দেখা যায়। অর্জুনের বাবা হচ্ছে সাত্তার বড় ছেলে। বড় ছেলেকে ওজি মেরেছে, তাই ওজির ফিরে আসার জন্য 15 বছর ধরে অপেক্ষা করছিল অর্জুন। এই 15 বছরে ওজির সাথে লড়াইয়ের জন্য সে জাপানে গিয়ে কুংফু কারাতে শিখেছে। এবার জীবন দিয়েও হলেও সে তার পিতৃহত্যার প্রতিশোধ নিবে, ওজিকে মেরেই। তাই গাড়ি নিয়ে অনেক প্র্যাকটিস করতে থাকে। অর্জুনের কাছে এর মধ্যে আসে একজন আর্মস ডিলার। সে অনেকগুলো পিস্তল বের করে, কিন্তু এগুলো পছন্দ হয় না অর্জুনের। কিছু এক্সট্রাঅর্ডিনারি বের করতে বলে সে। ডিলার তাই গাম্ভীরার স্পেশাল পিস্তলটাই বের করে। অর্জুন সেটা দেখে বলে এটা একদম পারফেক্ট। তারপর দেয়ালে আঁকা গাম্ভীরার একটি ছবিতে গুলি করে। অন্যদিকে গাম্ভীরা তার মেয়ে তারাকে নিয়ে ঘুরতে বেরোয়, কানমানিকে মনে করতে থাকে। এর মধ্যে চিফ মিনিস্টার আসে সাত্যার সাথে দেখা করতে। তারপর সাত্যাকে বলে কন্টেইনার কোথায় আছে বলো, জানো তো আমি কে, এক কলে পুরো পোর্ট আমার করে নেব। এ সময় গাম্ভীরা চিফ মিনিস্টারের সামনে কয়েকটা ছবি ফেলে দিয়ে বলে আপনি কি ভুলে গেছেন আমি আপনার জন্য কি করেছি? ওই যে চিফ মিনিস্টারের নির্বাচনের আগে অনেককে মেরেছিল সেটাই বলে আর কি। এটা বলার পর বলে পোর্টে এত কিছু হয়েছে কিছুই বলেননি, তাই সামনে যা কিছু হবে সেই সময় চুপ থাকবেন। এখন শুধু ওজির রুলস চলবে। মন্ত্রী এবার ভয় পেয়ে চলে যায়। গাম্ভীরা তখন তার স্টোরে থাকা সব অস্ত্র চেক করতে আসে। এরপর এক এক করে গাম্ভীরার কাছের লোকজন অমির লোকজনকে মেরে একজনকে ধরে নিয়ে আসে। এর মধ্যে ডেভিডের প্রতিনিধি অমির আস্তানায় এসে দেখে অমির লোকজন সব কুপোকাত। এটা দেখে সে বুঝতে পারে অমি একা ওজির সাথে কিচ্ছুই করতে পারবে না, তাই ফোন দেয় ডেভিডকে। ডেভিডকে বলে ওজিকে শেষ করে দিতে। অমি তখন পোর্টের পুরনো ম্যাপ দেখলে তাদের কাছে পুলিশ এসে বলে এই পুরাতন ম্যাপ দেখে কি হবে, নতুন ম্যাপ নাও। অমি পুরাতন ম্যাপ দেখিয়ে বলে পোর্টে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানে রাখা হয়েছে আরডিএ গুলো। সেই সময় ডেভিডের প্রতিনিধি আসে অমির কাছে। অমির সাথে কথা কাটাকাটি শুরু হলে দুজনেই রেগে যায়। অন্যদিকে সে একই সময় আরডিএ গুলো দেখতে আন্ডারগ্রাউন্ডে আসে গাম্ভীরা। আরডিএ দেখার পর সবার সামনে গাম্ভীরা বলে এই আরডিএ কোথায় আছে সেটা অমিও জেনে গিয়েছে এবং সে নিতে আসছে এগুলো, তার নিশ্চয়ই অনেক বড় প্ল্যান আছে। এই কথা শুনে গাম্ভীরার এক লোক জিজ্ঞেস করে অমি কি এত বড় গ্যাংস্টার হয়ে গিয়েছে? গাম্ভীরা জানায় হ্যাঁ, অমি সাধারণ কেউ নয়, সে অনেক জায়গায় অনেক গ্যাংকে হারিয়ে আজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে এবার তার পেছনে নিশ্চয়ই বড় কেউ আছে। তখন ধরে নিয়ে আসা হয় অমির লোককে। এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় কোবরা। কোবরার কথা আসায় ওজি বুঝতে পারে এটা আসলে ডেভিড। সেই ডেভিড আবার অন্যদিকে ফোন করে অমিকে। ফোন দিয়ে বলে ডেভিডের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম তুমি তো জানো। অমি তখন বলে আরডিএ গুলো ডেলিভারি করার কথা আর আমি সেটা করব। তার আগে জানায় আগামীকাল একসাথে 9 জায়গায় ব্লাস্ট হবে, এতে করে অনেক মানুষ মারা যাবে, সবাই বুঝবে অমি কি জিনিস। এই ব্লাস্টের কথা অমির লোকের কাছ থেকে ওজিও জেনে যায়। সেও পেপারে ডেভিডের জন্মদিন দেখে বুঝতে পারে আগামীকালে ব্লাস্ট গুলো করা হবে। যেভাবেই হোক এই সব কিছুর আগেই অমিকে থামাতে হবে। ওইদিকে ডেভিডের কথা বলা শেষ হলে অমি ডেভিডের প্রতিনিধিকে বলে ওজি কেন বোম্বে এসেছে সেটা অনেকে জানে, কিন্তু ওজি কেন বোম্বে ছেড়ে চলে গিয়েছিল সেটা আমি
ছাড়া কেউ জানে না। সিন শিফট করে এবার নিয়ে যাওয়া হয় অর্জুনের কাছে। অর্জুন আসে গীতার কাছে। এই যে গীতাকে সাত্তার ওয়াইফ ভাবা হচ্ছিল, আসলে ব্যাপারটা এরকম না। গীতা সাত্তার ওয়াইফ না, সে অর্জুনের মা, অর্থাৎ সাত্তার ছেলের বউ। এতদিন পর অর্জুন গীতার কাছে আসলে গীতা বলে, এতদিন পর তাহলে মায়ের কথা মনে পড়লো? অর্জুন জানায়, সব সময় মনে পড়ে। তারপর গাড়িতে উঠে পিস্তল নিয়ে শুধু রাগ দেখাতে থাকলে মা জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? অর্জুন বলে, তোমার সাথে দেখা করার আগে গাম্ভীরার সাথে দেখা করতে গিয়েছিলাম, তাকে মারতে গিয়েছিলাম। ওর এসব কথা শুনে গীতা বলে, কি বলছিস? অর্জুন বলে, মারতে তো গিয়েছিলাম, কিন্তু গাম্ভীরার মেয়ে চলে আসায় আর মারিনি। তবে গাম্ভীরাকে এমন ফাঁদে ফেলেছি, আপনজন হারানোর বেদনা এবার সে বুঝতে পারবে। এরপর দেখা যায় গাম্ভীরার মেয়েকে কয়েকজন কিডন্যাপ করেছে। গাম্ভীরা সেটা দেখে সেই কিডন্যাপারদের পিছু নেয়। গাড়িটিকে সে ধরেও ফেলে, কিন্তু মেয়েটা গাড়িতে থাকায় সে কিছু করতে পারে না। কিডন্যাপারটা তখন উল্টো গাম্ভীরার গাড়ির দিকেই যেতে থাকে। গাম্ভীরায় গাড়ির পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাক এসে গাম্ভীরার গাড়িকে ধাক্কা দেয়, যেটা খুব কাছ থেকে দেখে অর্জুন এবং গীতা। এই প্ল্যানটা অর্জুনেরই ছিল। আর এরপর মাকে গাড়ির মধ্যে লক করে রেখে গাম্ভীরাকে মারতে আসে অর্জুন। এরপর যখনই গুলি চালাতে যাবে তখনই পেছন থেকে এক কিডন্যাপার অর্জুনের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমরা অজির লোক, অজির কথা মতোই চলি। কিডন্যাপার তখন অর্জুনকে মারতে চাইলে গাম্ভীরা আহত অবস্থায় গুলি করে কিডন্যাপারকেই মেরে ফেলে, অর্জুনকে রক্ষা করে। সেই সময় বাকি কিডন্যাপার গুলো তারাকে গাড়িতে তুলে সেফ জায়গায় নিয়ে যায়। গীতাও আহত গাম্ভীরাকে নিয়ে যায় বাড়ি। গাম্ভীরাকে মারা হয় না অর্জুনের, বাড়িতেই চলে আসে গাম্ভীরার সার্জারি। অন্যদিকে সেই সময় পোর্টের আন্ডারগ্রাউন্ডে দলবল নিয়ে আক্রমণ করে অমি, আটকে দেয় গাম্ভীরার দুজন লোককে। একসময় গুলি করে মেরে ফেলে শুভলেখাকে। অর্জুন গাম্ভীরাকে বাইরে মারতে না পেরে বাড়িতে এসে গাম্ভীরাকে মারতে চায়, কিন্তু সাত্তা বাধা দিলে সাত্তার দিকেও গুলি তাক করে অর্জুন। গীতা বাধা দিলে বলে, সামনে থেকে সরে যাও, আজ আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। মা তখন বলে, আজকে তোকে জানাবো তোর বাবার আসল হত্যাকারী কে। তখন ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়, অর্জুনের বাবা পোর্টে ড্রাগ স্মাগলিং শুরু করে দিয়েছিল। সেটা সাত্তা জানতে পেরে ছেলেকে পোর্ট থেকে বের করে দেয়। ছেলে গিয়ে হাত মেলায় মিরাজকারের সাথে। মিরাজকারের সাথে মিলে সাত্তাকে কিডন্যাপও করে। গাম্ভীরা সেদিন সবাইকে মারলেও সাত্তার বড় ছেলেকে ছেড়ে দিয়েছিল। কিন্তু অর্জুনের মা গীতা তার হাজবেন্ডের এরকম কর্মকাণ্ড দেখে রাগ দেখাতে থাকলে অর্জুনের বাবাও রাগ দেখায়। গীতা তখন পিস্তল তাক করে দরজা লাগিয়ে দিলে পিস্তল আলমারিতে রেখে গাম্ভীরাকে ফোন করে দ্রুত আসতে বলে। সেই সময় অর্জুনের বাবা ছোট্ট অর্জুনকে আলমারি থেকে চাবি দিতে বলে। অর্জুন চাবি দিতে গিয়ে বন্দুক পায়। সেই বন্দুক বাবাকে দেখাতে গিয়ে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে ভুলে নিজেই বন্দুক চালিয়ে দেয় বাবার উপর। এতে অর্জুনের বাবা সেখানেই মারা যায়। আর তারপরে গাম্ভীরা সেখানে আসে। এসে এরকমটা দেখলে নিজে পিস্তল তুলে নিয়ে ছোট্ট অর্জুনকে দায়মুক্ত করে। অর্জুন আবার পিস্তল হাতে গাম্ভীরাকে দেখে মনে করে সেই তার বাবার খুনি। শেষকৃত্য অনুষ্ঠানে সবাই গাম্ভীরাকে খুনি বলে। সাত্তাও তখন সত্যটা জানতে পারে না। পরবর্তীতে গাম্ভীরা অর্জুনের ভালোর জন্যই বম্বে ছেড়ে চলে যায়। অর্জুন এবার তার বাবার মৃত্যুর রহস্য জানতে পেরে অনেক গিল্টি ফিল করে। নিজেই নিজের দিকে পিস্তল তাক করে। মা এসে আটকায়। এরপর বলে, এই জন্যই গাম্ভীরা তোর থেকে সবকিছু গোপন করেছিল। অর্জুন এবার গাম্ভীরাকে দেখতে যায়, কিন্তু রুমি এসে দেখে সে নেই। সে তখন গাম্ভীরাকে সাহায্য করার জন্য বেরোতে থাকলে সাত্তা তাকে পিস্তল সাথে নিয়ে যেতে বলে। এর মধ্যে বম্বে শহরের 9 জায়গায় 9টা আরডিএ রেখে আসে অমির লোকজন। এসব কিছু ডেভিড ভিডিও ফুটেজে দেখে। অমি ডেভিডকে ফোন করে সবকিছু জানায়। রাত 9টায় একসাথে ধামাকা হবে। ডেভিড বলে, তাহলে তো তুমি আমার বার্থডে স্পেশাল করে দিলে। এখন থেকে মিডল ইস্টের সেরা আর্মস ডিলার তুমি। সেই সময় ডেভিডের সাথে দেখা করতে জাপান থেকে সিনজো আসে, যে একসময় ইয়াকুজার সৈন্যের লিডার হয়ে কাজ করত। সে ডেভিডের কাছে এসে বিজনেস ডিল করার নামে ওজির ব্যাপার তুলে ধরে, কিন্তু ডেভিড ওজিকে পাত্তা দেয় না। সিনজো বলে, ওজি কোনো সাধারণ মানুষ নয়, সে অনেকবার মৃত্যুকে জয় করে এখানে এসেছে। অলরেডি সে তার মিশনের জন্য বেরিয়েও পড়েছে। তখন দেখানো হয় ওজিকে। সে ট্রাকে করে যেতে থাকে অমির আস্তানার দিকে। সেই সময় পুলিশ তারাকে আটকিয়ে রেখে বলে, তোমার বাবা তো শেষ, কে এবার তোমাকে বাঁচাতে আসবে? অর্থাৎ তারাকে সেই কিডন্যাপার গুলো কোনো সেফ জায়গায় নিয়ে আসে না, বরং ওগুলো ছিল অমির লোকজন। তারাকে জিম্মি করে রাখে। আর অমির এই লোকজনই ছিল আসলে পুলিশ অফিসার। যাই হোক, তারা তখন সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, ওই যে বাবা আসছে।
এর মধ্যেই ওজি ফার্স্ট ফ্লোরে এসে সবাইকে এক এক করে শেষ করে দেয়। সেটা সিসিটিভি ফুটেজে অমিও দেখতে থাকে। ওজি এক এক করে সব ফ্লোরে অমির সব মেম্বারদেরকে খতম করে দেয়। এই সব কিছু অমি দেখছে। ওদিকে অমি গাম্ভীরার যেসব লোকদেরকে ধরে নিয়ে আটকে রেখেছিল তারা ওজি সম্পর্কে প্রশংসা করতে থাকে। অমি সবাইকে ছেড়ে দেয়। তারপর অমি গাম্ভীরার লোকদের সাথে লড়াই করতে শুরু করে। তখন একদিকে চলে গাম্ভীরার ফাইট, অন্যদিকে চলে অমির ফাইট। সে সময় মিরাজকার সাত্তাকে এক জায়গায় নিয়ে আসে বোম ব্লাস্ট দেখানোর জন্য। ডেভিডের প্রতিনিধি আবার সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে ওজি কোথায় সেটা দেখার জন্য। ওজি ঢুকে পড়ে আর্মস ভর্তি রুমের মধ্যে। সেখান থেকে আর্মস নিয়ে খেলা দেখাতে থাকে। একের পর এক বন্দুক নিয়ে সবাইকে মারতে থাকে। এক অন্য ধরনের তাণ্ডব চালায় সে। শেষে গুলি চালিয়ে বলে, অমি কই তুই, বেরিয়ে আয় শয়তান। অমি তখন স্পিকারে তারার ভয়েস শুনিয়ে বলে, সারেন্ডার করো। ওজিও মেয়ের জন্য সারেন্ডার করে। তারপর ওজি এবং অমি একসাথে ড্রিঙ্ক করতে বসলে অমি জানায়, তোমার ওয়াইফকে কে মেরেছিল শুনবে? তখন একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। সেদিন হসপিটালে জিমির সাথে অমিও ছিল। অমি একটার পর একটা গুলি কানমালির বুকের উপর চালাতে থাকে। এরপর যখন জানতে পারে কানমালি গাম্ভীরের স্ত্রী, তখন গলা থেকে মঙ্গলসূত্র ছিঁড়ে নেয়। সেই মঙ্গলসূত্র আবার ওজির ড্রিঙ্কসের বোতলে ফেলে দিয়ে কানমালির মৃত্যুর কথা জানালে এবার ওজির মাথা গরম হয়ে যায়। সেই সময় ডেভিডের লোকজন ওজিকে টন্ট মারতে থাকে। ওজি তখন তাকে মারে। তারপর আশেপাশের সবাইকে মারতে শুরু করে। লড়াই শুরু হয় ওজি এবং অমির মধ্যে। এক সময় অমি মার খেতে খেতে দুর্বল হয়ে গেলে অকি টকিতে পুলিশের মাধ্যমে তারার কথা শোনায়। এরপর ওজি মারা বাদ দিয়ে তারা কোথায় সেটা জিজ্ঞেস করে। অমি এবার বলে না, উল্টো অফিসারকে নির্দেশ দেয় তারাকে মেরে ফেলার জন্য। ওজি তখন একটা গুলির শব্দ শুনতে পায়, বাট সে হাল ছাড়ে না। সে সময় অমির আরো লোকজন আসে আর্মস নিয়ে। অমি এবার ওজিকে আটকে ফেলে, কিন্তু তখনই তাকে শেষ করে দেয় না, বরং বোম ব্লাস্ট দেখানোর জন্য বাঁচিয়ে রাখে। এর মধ্যে বোম ব্লাস্টের সময় চলে আসে। অমি অনেক এক্সাইটেড। সে জানায় এখন শুরু হবে আনন্দ উল্লাস। কিন্তু সময় পার হয়ে যায়, একটা জায়গাতেও কোনো ব্লাস্ট হয় না। অবাক হয় মিরাজকার এবং ডেভিডও। এর মধ্যে ওয়াকি টকিতে তারাও রেসপন্স করে। অর্জুন পুলিশ অফিসারকে মেরে তারাকে সেভ করে নিয়েছে। সেই সময় ওজি তার ওস্তাদের মন্ত্র ভাবতে থাকে। তারপর মন্ত্র নিজেই পড়তে থাকলে একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। ওজির সৈন্যরা এক এক করে 9টি জায়গা থেকেই আরডিএক্স রাখা ব্যক্তিদের তলোয়ার দিয়ে গলা কেটে বডি থেকে মাথা আলাদা করে পলিথিনে বেঁধে অমির বাড়িতেই ছুড়ে মারে। তারপর সৈন্যরা জানলা ভেঙে চলে আসে ওজির কাছে। একজন ওজির হাতে তলোয়ার তুলে দেয়। অমির লোকজন তখন গুলি চালাতে থাকলে ওজির সৈন্যরা তলোয়ার দিয়েই সেসব আটকায়। তারপর সবাইকে নির্মম ভাবে মারতে থাকে, পুরো গ্যাংকে মেরে দেয়। ওজি অমিকে মারতে গিয়েও সেখানে মারে না, সেই বিল্ডিং এ বেঁধে আরডিএ গুলো অন করে দেয়। অমিও তখন জানায় আমি ফিরবো। সেই সময় ব্লাস্ট হয়। ওদিকে ডেভিড এবার সিনজোকে জিজ্ঞেস করে, কে এই ওজি? সিনজো জানায় ওজি হচ্ছে মাস্টার ওরাসি জেনসিন। আমরা ভেবেছিলাম সে মারা গিয়েছে, কিন্তু না, এই ওজি ইয়াকুজাকে ধ্বংস করেছিল, এমনকি আমার ছেলেকেও মেরে ফেলে। সে সাধারণ কেউ নয়, সে হচ্ছে অরিজিনাল গ্যাংস্টার। এবার এই পর্যায়ে এসে ওজির ফুল মিনিংটা পাওয়া যায়, অরিজিনাল গ্যাংস্টার। সিনজো ওজিকে নিয়ে বর্ণনা দেওয়া শেষ হলে অর্জুনকে সাত্তার সিটে বসতে দেখা যায়। ওজি এবার অর্জুনকে বম্বে দেখে রাখতে বলে চলে যেতে থাকলে অর্জুন জিজ্ঞেস করে, তুমি আবার কবে বোম্বেতে ফিরবে? ওজি জানায় যখন দরকার পড়বে। এটা বলে যেতে থাকলে মেয়ে তারা তাকে জিজ্ঞেস করে, বাবা ওজি মানে কি? বাবা বলে, সে অনেক কাহিনী, অনেক বড় ঘটনা। আর এখানেই শেষ হয়ে যায় পাওয়ারফুল এই অ্যাকশন মুভি দে কল হিম ওজি। পাবন কল্যাণ বরাবরই অনেক অ্যাকশন ফিল্ম করেছে, তবে ওজিতে পাবন কল্যাণকে মনে হয় পারফেক্টলি ব্যবহার করা গেছে। এর আগে আর কোনো ডিরেক্টরই পাবন কল্যাণকে এভাবে উপস্থাপন করতে পারেনি। ওজাস গাম্ভীরা ওরাসি জেনসিন থেকে অরিজিনাল গ্যাংস্টার, এ যেন এক অদ্ভুত লেভেল, এক লেভেল থেকে অন্য লেভেলে। এই মুভি দেখার পর মনে হয়েছে যে ওজি 2 আসবে, আর সেখানে আমরা ওরাসি জেনসিনকে আরো ধ্বংসাত্মক অবয়বে দেখতে পাবো। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে আমার চ্যানেলের ভিডিও দেখবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।